আমাদের রোজকার জীবনে মোবাইল চুরি হয়ে যাওয়া থেকে শুরু করে হিংসা, চুরি, ডাকাতি সমস্ত ক্ষেত্রেই আমরা পুলিশের শরণাপন্ন হয়ে থাকি। কারণ আমরা মনে করি পুলিশরা আমাদের সাহায্য করতে পারেন। কিন্তু এই পলিটিক্যাল থ্রিলার মুভিতে দেখানো হবে যে পুলিশ হওয়া সত্ত্বেও কিভাবে এক সিএম এর ক্ষমতায় থাকা লোভ ও দলিত সম্প্রদায়ের হিংসার বলি হয় তিনজন নিরীহ সৎ পুলিশ, তা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি কি পুলিশ নিজের ইচ্ছে মতো কিছু করতে পারে, নাকি তাদের ইচ্ছের সীমা অনেক উঁচু তলা থেকেই বাঁধা থাকে? সেই নিয়েই আজকের গল্প নায়ার 2। গল্পের শুরুতে একটা মাঠের মধ্যে আয়োজন করা দড়ি টানাটানির প্রতিযোগিতার কিছুক্ষণ আগের মুহূর্ত দেখানো হয়। পুলিশ টিম ও সিভিলিয়ানদের মধ্যে এই দড়ি টানাটানিতে বিজয়ী টিমকে একটা গোল্ডেন ট্রফি দেওয়া হবে। সেখানে কিংস টিমের খেলোয়াড় প্রবীণকে দেখানো হয়। পুলিশ হয়েও প্রবীণ পুলিশের টিমের হয়ে না খেলে সিভিলিয়ান টিমের হয়ে খেলছে বলে তাকে নিয়ে বেশ সমালোচনা চলছিল। কিন্তু প্রবীণ এইসব ব্যাপারে কান না দিয়ে খেলায় কনসেন্ট্রেট করল। কিছু সময় পরে টাগ অফ ওয়ার শুরু হয়। দুই টিমের মধ্যেই 7 জন করে সদস্য অংশগ্রহণ করেছিল। অবশেষে প্রবীণের টিম জয়ী হয়। সেদিন প্রবীণদের বাড়িতে পঞ্চায়েত এলাকা থেকে আসা কিছু লোকেরা আসন্ন ভোটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে যায়। এরপর সে ইউনিফর্ম পরে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ প্রবীণের কাজের প্রথম দিন। থানায় গিয়ে নিজের ডিউটি বুঝে নিয়ে মানিয়ান নামের একজন সিনিয়র অফিসারের সঙ্গে পুলিশের জিপ নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে মানিয়ান জানতে পারে প্রবীণ তাদের এক পুরনো সহকর্মীর ছেলে। এখানে প্রত্যন্ত এক জায়গায় গাড়ি থামিয়ে মানিয়ান নেমে যায়। সে তার বাইকটা আগের রাত্রে এখানে ফেলে গেছিল। এখন একটা কেসের বাহানা দেখিয়ে বাইকটা নিতে এসছে। মানিয়ান প্রবীণকে গাড়ি নিয়ে এগিয়ে যেতে বলে। প্রবীণ কিছুটা এগোলে একটা মেয়ে হাত দেখালে জিপ থামিয়ে বিনা বাক্য ব্যয়ে জিপের দরজা খুলে পিছনের সিটে বসে পড়ল। প্রবীণ এতে কিছুটা অবাক হয়ে মেয়েটাকে কিছু একটা বলতে গেলে মেয়েটা জানায় সে পুলিশ স্টেশনের দিকেই যাচ্ছে। এমন সময় পিছনে বাইকে করে মানিয়ান এসে মেয়েটিকে বলে আজ সে লেট রান করছে। মেয়েটা জানায় যে তার আউটডোর ডিউটি থাকার কারণে দেরি হয়ে গেছে। মানিয়ান এখানে প্রবীণকে বলে যে মেয়েটা তাদের পুলিশ স্টেশনের কনস্টেবল, ওর নাম সুনিতা। সে নতুন বলেই তাকে চেনে না। থানায় এসে মানিয়ান দেখে একটা 15-16 বছরের মেয়েকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে স্কুল টাইমে বাইরে ঘুরে বেড়ানোর জন্য থানায় তুলে আনা হয়েছে। মেয়েটাকে দেখে মানিয়ানের নিজের মেয়ের কথা মনে পড়ে। সে কিছুটা চিন্তিত হয়ে নিজের বাড়িতে বারবার ফোন করতে থাকে, কিন্তু বাড়িতে কেউ ফোন তুলছিল না। মানিয়ান খুব চিন্তিত হয়ে প্রবীণকে ডেকে নিজের বাড়ির উদ্দেশ্যে জিপে রওনা দেয়। বাড়ি পৌঁছে দেখে তার মেয়ে সেখানে তার গুরুদের কাছে নাচ প্র্যাকটিস করছে, কারণ কয়েকদিনের মধ্যেই তার একটা নাচের কম্পিটিশনে যাওয়ার কথা। মানিয়া মেয়েকে দেখে কিছুটা স্বস্তিতে বাড়ি ঢুকে স্ত্রীকে মেয়ের বিষয়ে যথেষ্ট সচেতন থাকার কথা বলেন। এমনিতেও চারপাশের অবস্থা খুব একটা ভালো নয়, তাই মেয়েকে সবসময় চোখে রাখা উচিত। স্ত্রী তাকে এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে বললে মানিয়ান প্রবীণকে কাঁঠাল খাওয়ার জন্য বাড়ির ভিতরে ডাকে এবং একটা র্যাকে সাজানো মেয়ের কম্পিটিশন থেকে জিতে আনা বেশ কিছু মেডেল ও ট্রফি দেখাতে থাকে। মানিয়ান নিজের মেয়েকে খুব ভালোবাসে। প্রবীণকে সে কথায় কথায় জানিয়ে দেয় যে আসন্ন নির্বাচনের সময় যদি সে মেয়ের কম্পিটিশনে যাওয়ার জন্য ছুটি মঞ্জুর করাতে না পারে তবে সে মেডিকেল লিভ চাইবে। কিছুক্ষণের মধ্যে তারা আবার বেরিয়ে পড়ল। এক জায়গায় মানিরাম প্রবীণকে বলে কিছু ক্ষেত্রে পুলিশের হাত পা উপর মহল থেকেই বেঁধে ফেলা হয়। গুন্ডারাও নিজেরা কি করবে সে ডিসিশন তারা নিতে পারে, কিন্তু পুলিশ হওয়া মানে নিজের ইচ্ছেকে চাপা দিয়ে প্রতি ক্ষেত্রে উপর মহল থেকে আসা অর্ডার মেনে চলতে হয়। এইখানে রাস্তা থেকে কিছুটা পেট্রোল কিনে মানিয়ান ও প্রবীণ এক নেতার বাড়িতে গিয়ে ফেক ক্রাইম সিন তৈরি করে, কারণ সেই লোকটা পুলিশকে দিয়ে নিজের কিছু স্বার্থ সিদ্ধি করাতে চাইছিল। প্রবীণ এসব দেখে কিন্তু কিছু বলতে পারে না। রাতে সুনিতা নামে সে লেডি কনস্টেবল বাড়ি ফিরলে দুজন লোককে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা জানতে চায় সুনিতা বিজুর ব্যাপারে থানায় কেন জানিয়েছে। সে বলে বিজু তাকে বারবার বিরক্ত করে বলে সে বাধ্য হয়ে থানায় গেছে। পরের দিন প্রবীণ থানায় কমিশনারের কাছে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য কয়েকদিনের ছুটি চাইতে আসে, কিন্তু সে জানিয়ে দেয় যেহেতু ইলেকশন কাছে চলে এসছে তাই এখন পুলিশ ফোর্স থেকে কাউকে ছুটি দেওয়া যাবে না। ইতিমধ্যেই সুনিতার করা কমপ্লেনের জন্য বিজুকে কমিশনার থানায় ডেকে পাঠিয়েছিলেন। বিজু তার দলবলের সঙ্গে কমিশনার ঘরের বাইরে দাঁড়িয়েছিল। এদিকে কমিশনারের কাছ থেকে ছুটি না পাওয়ায় প্রবীণ তার ঘর থেকে যখন বেরোতে যাচ্ছিল
তখনই তার হাতে ধাক্কা লেগে বিজুর ফোন পড়ে যায়। প্রবীণ চলে যেতে গেলে বিজু তার হাত ধরে থামিয়ে বলে, ফোনটা তুলে আমার হাতে দে। প্রবীণ বলে, নিজের ফোন নিজেই তোলো। বিজু জানায়, আগে অন্য মানুষের সামনে সব সময় তাদেরকে ঝুঁকে থাকতে হতো, কিন্তু এখন দিনকাল পাল্টেছে, তাই তার ফোন না তুলে সেখান থেকে প্রবীণ কোথাও নড়তে পারবে না। বিজুর এমন ব্যবহারে প্রবীণও তার হাতাহাতি শুরু হয়। মানিয়ান সেখান দিয়ে যাওয়ার সময় এসব দেখে কর্মরত পুলিশের গায়ে হাত তোলার অপরাধে বিজুকে মারধর করে জেলে ঢুকিয়ে দেয়। জেলে ঢুকেও বিজু সেখানে পুলিশ অফিসারদের ওপর রাগে গজরাতে থাকে। এমন সময় বাইরে থাকা বিজুর দলবলের ভিতরে একজন ফোন করে তাদের দলের লিডারের কথা জানায়। সেই দলের লিডার কমিশনারকে ফোন করে চাপ দিলে কিছুক্ষণের মধ্যে কমিশনার বিজুকে জেল থেকে মুক্ত করে দেয়। যেতে যেতে বিজুর মুখে মানিয়ান ও প্রবীণের প্রতি বদলার আগুন স্পষ্ট বোঝা যায়। আসলে বিজু এখানে দলিত সম্প্রদায়ের হয়ে পলিটিক্যাল দলে যোগ দিয়েছিল। পরে বিজু যে পলিটিক্যাল গ্যাংয়ের সাথে যুক্ত ছিল, সেই দলের লিডার চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করে প্রবীণ ও মানিয়ানের বিরুদ্ধে বিজুকে মারধর করার অভিযোগ আনে ও শাস্তি দাবি করে। সিএম জানায়, ইলেকশন মিটে গেলে এইসব ব্যাপার নিয়ে তিনি মাথা ঘামাবেন। সেই মতো দলের লিডার বিজুকে ইলেকশন মিটে যাওয়া পর্যন্ত শান্ত থাকতে বলে। কিছুদিন পর প্রবীণ, মানিয়াম ও সুনিতা সহ কমিশনারের ওখানে নিমন্ত্রণ ছিল। সেখানে মানিয়ান ও প্রবীণ মিলে মদ্যপান করে। তবে বেশ কিছুটা রাত হয়ে গেলে সবাই যখন চলে যাবে, তখন কমিশনার মানিয়ানকে বলে তারা যেন সুনিতাকে বাসায় ড্রপ করে দিয়ে যায়। সেই মতো সুনিতা জিপে উঠে বসে। এদিকে মানিয়ান ও প্রবীণ দুজনেই মদ্যপান করেছিল বলে গাড়ি মানিয়ানের বোনের ছেলে রাহুল ড্রাইভ করছিল। এক জায়গায় গাড়ি থামিয়ে মানিয়ান রাহুলকে এটিএম থেকে কিছু ক্যাশ তুলিয়ে আনায়। আর এইখানেই আসে গল্পের নতুন মোড়। গাড়ি কিছুটা এগোতেই হঠাৎ সামনে থেকে আসা একটা বাইকের সঙ্গে প্রবীণদের জিপে ধাক্কা লাগে। মানিয়ান ও প্রবীণ অ্যাক্সিডেন্টের প্রাথমিক ধাক্কা সামলে গাড়ি থেকে নেমে আহত ব্যক্তিকে পরীক্ষা করতে গেলে তারা দেখতে পায় আহত ব্যক্তিটা বিজুর ঘনিষ্ঠ বন্ধু জয়ন্ত। গভীরভাবে আহত হলেও জয়ন্তর তখনও শ্বাস প্রশ্বাস চলছিল। তারা দ্রুত জয়ন্তকে গাড়িতে তুলে হসপিটালে রওনা দেয়, কিন্তু মাঝে রাহুল তাদেরকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। আসলে রাহুল কয়েকদিনের মধ্যেই দুবাইতে কাজের অফার পেয়ে চলে যাওয়ার কথা। এই সময় যদি অ্যাক্সিডেন্ট সংক্রান্ত কোনো কেসে তার নাম ফেঁসে যায়, তাহলে তার ভিসা পেতে অসুবিধা হতো। এই ভয়ে সে ওখান থেকে দৌড় দেয়। প্রবীণরা কোনো রকমে তাকে হসপিটালে আনার সময় গেটে বিজু ও তার দলবলকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেখান থেকে জয়ন্তকে ইমার্জেন্সি চিকিৎসা করাতে আনলে ডাক্তার তাকে পরীক্ষা করে বলে জয়ন্ত অলরেডি মারা গেছে। আর কোনোভাবে এই খবর বিজুদের কানে পৌঁছতেই তারা মানিয়ানদের আক্রমণ করার জন্য হসপিটালের ভিতরে দৌড়ে আসতে থাকে। তিনজন তাদের থেকে বাঁচার জন্য দৌড়ে গিয়ে তাদের গাড়িতে বসে পড়ল। প্রবীণ ফোন করে কমিশনারকে বলে তারা একটা বিপদের মধ্যে পড়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তারা পুলিশ স্টেশন আসছে। তারা না পৌঁছানো পর্যন্ত কমিশনার যেন থানা থেকে বেরিয়ে না যায়। থানায় পৌঁছে তিনজন সমস্ত ব্যাপার কমিশনারকে জানালে সে বলে বাইরে কেউ এই গল্প বিশ্বাসই করবে না। সবাই এটাই ভাববে যে তারা তিনজন নেমন্তন্নে গিয়ে এতটাই মদ্যপান করেছিল যে বেহুশ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ইচ্ছে করে জয়ন্তর গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছে, এবং গাড়ি যে রাহুল চালাচ্ছিল এই ঘটনা তাদের কোনো প্রত্যক্ষদর্শী বা প্রমাণ নেই। এই কথা বলার পর কমিশনার নিজের ঘরে চলে গেলে মানিয়ানের ফোনে কল করে এক ইন্সপেক্টর বন্ধু জানায় চিফ মিনিস্টার কমিশনারকে মানিয়ানদের গ্রেপ্তার করার আদেশ দিয়েছেন। তখনই তারা তিনজন দেখে একজন কনস্টেবল পুলিশ স্টেশনের গেটে তালা লাগানোর জন্য বেরিয়ে যাচ্ছে। তারা বুঝতে পারে অনিচ্ছাকৃত খুনের দায় তাদের এই মুহূর্তেই অ্যারেস্ট করা হবে। তাই মানিয়ান কনস্টেবলের উপর অ্যাটাক করে প্রবীণ ও সুনিতাকে নিয়ে সেখানে থাকা পুলিশ জিপে করে পালিয়ে যায়। পালানোর সময় মানিয়ান বারবার রাহুলকে ফোন করতে থাকে, কারণ রাহুল ছিল সমস্ত ঘটনার একমাত্র আই উইটনেস, কিন্তু সে ভয়ের চোটে নিজের সেলফোন অফ করে দিয়েছে। মানিয়ান কোনো মতে বাড়ি পৌঁছলে জানতে পারে রাহুল এসেই নিজের ব্যাগপত্র গুছিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। এইসব শুনে প্রবীণ ও সুনিতা বুঝতে পারে যে তারা খুব বাজেভাবে এই কেসে ফেঁসে গেছে। বিজুর মতো জয়ন্ত দলিত সম্প্রদায়ের হওয়ার কারণে সবাই ভাববে বিজুর উপর নিজের রাগ চরিতার্থ করার জন্য ইচ্ছে করে জয়ন্তকে মানিয়ানরা মেরে ফেলেছে, এবং আগুনে ঘি ঢালার মতো এই কেসে সব থেকে আগে উঠে আসবে তাদের দলিত সম্প্রদায়ের হওয়ার ব্যাপারটা। ফলে কেস ইচ্ছে করে ম্যানুপুলেট করা যাবে। ওদিকে সিএম দলিত সম্প্রদায় থেকে বিপুল পরিমাণে ভোট আদায় করার আশায় সত্যি মিথ্যে যাচাই না করেই তাদের দোষী হওয়ার পক্ষে রায় দেবে। রাত বেড়ে যাওয়ায় সুনিতা তখনকার মতো নিজের বাড়িতে নেমে যেতে চায়,
কিন্তু সুনিতা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে কিছুটা পা এগোতেই দেখে বিজুর লোক আগে থেকেই সেখানে দাঁড়িয়ে। তাই সুনিতা আবার দৌড়ে জিপে উঠে বসে। তারা এলোমেলোভাবে রাস্তায় ঘুরতে থাকে। ততক্ষণে থানায় এক কনস্টেবলকে জখম করে পালিয়ে আসার কারণে কমিশনার তাদের খোঁজার জন্য সমস্ত চেকপোস্টে আগে থেকেই অ্যালার্ট জারি করে রেখেছিল। গাড়িতে রাখা ওয়্যারলেস সেটে শুনতে পায় তাদেরকে খুনি হিসেবে পলাতক ঘোষণা করা হয়েছে। ওদিকে সিএমও ভোটের আশায় একটা প্রেস কনফারেন্স ডেকে ইলেকশনের আগেই 3 জনকে যেন তেন প্রকারে আটক করা হবে এই কথা জানিয়ে দেয় এবং সিএম এই কেসটা সিবিআই অফিসার অনুরাধাকে হ্যান্ডওভার করে। অনুরাধা কেসের চার্জ হাতে নিয়ে পুলিশ স্টেশনে এসে জিজ্ঞাসাবাদ করার সময় জানতে পারে অ্যাক্সিডেন্টের সময় তারা 3 জনের একজনও গাড়ি চালাচ্ছিল না। অনুরাধা তখন জানতে চায় তাহলে তাদেরকে খুনি ঘোষণা করা হলো কোন যুক্তিতে। থানা থেকে তখন জানানো হয় সিএম এর নির্দেশে এমনটা করা হয়েছে। ওদিকে 3 জন বুঝতে পারে পুলিশের জিপ নিয়ে বেশিক্ষণ তারা এদিক ওদিক ঘুরতে পারবে না, কারণ প্রত্যেকটা চেকপোস্ট ও থানায় এতক্ষণে তাদের আইডি কার্ড পৌঁছে গেছে এবং অন্য পুলিশরা আটঘাট বেঁধে তাদের ধরার জন্য রাস্তায় নেমেছে। এমন সময় পিছন থেকে নবীন এক বন্ধুকে ছোট ট্রাক নিয়ে সেদিকে আসতে দেখে পুলিশের জিপটা সেখানে রেখে বাকি 2 জনকে নিয়ে ওই ট্রাকের পিছনে উঠে বসে। কিছু দূর যাওয়ার পর সামনে থেকে একটা টহলরত পুলিশ ভ্যান এগিয়ে আসতে দেখে প্রবীণের সে বন্ধু গাড়ি থামিয়ে দেয়। পুলিশ জিপ থেকে 2 জন পুলিশ নেমে ওই গাড়ি পর্যবেক্ষণ করে ও প্রবীণের বন্ধুকে জিজ্ঞাসা করে যে এত রাতে এই গাড়ি নিয়ে সে কোথায় যাচ্ছে এবং গাড়িতে কি আছে। প্রবীণের বন্ধু বলে গাড়ি তো ফাঁকা। পুলিশ অফিসার প্রবীণের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করার সময় একজন কনস্টেবল গিয়ে টর্চের আলো ফেলে গাড়ির পিছনটা দেখতে থাকে এবং সেইখানে সে 3 জনকে লুকিয়ে থাকতেও দেখে। কিন্তু এই কনস্টেবল মনিয়ামকে চিনত ও সে ভালো করে জানতো এই 3 জন নির্দোষ, তাই সে সিনিয়রকে কিছু না বলে চুপ থাকে। এতে প্রবীণদের বন্ধু ক্লিন চিট পেয়ে গাড়ি পাস করে আরো কিছুটা এগোলে প্রবীণের সে বন্ধু গাড়ি থামিয়ে বলে এইখানে আগে একটা চেকপোস্ট আছে যার সিকিউরিটি বেশ কড়া, তাই সে প্রবীণদের বলে অন্য রাস্তা ধরে চেকপোস্ট পিছনে ফেলে এগিয়ে গিয়ে দাঁড়াতে। ততক্ষণে দেখা যায় তাদের 3 জনের জন্য গোটা শহরে চিরুনি তল্লাশি শুরু হয়ে গেছে। প্রবীণরা কোনো রকমে নেমে একটা ছোট্ট নদী পেরিয়ে চেকপোস্ট পিছনে ফেলে অন্ধকারের মধ্যেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে আবার প্রবীণের সে বন্ধু গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হলে তারা আবার গাড়িতে উঠে বসে। এমনভাবে চলতে চলতে তারা অন্য শহরে এসে পৌঁছায়। এখান থেকে সবার আগে তারা কিছু শীতের পোশাক কেনে। এরপর সেখানে থাকা একটা চায়ের দোকান থেকে ফোন নিয়ে সুনিতার প্রতিবেশীকে ফোন করে তার মাকে জানাতে বলে সে যেন সাবধানে থাকে এবং সামনে বড় বিপদ আসতে চলেছে। সুনিতার কথা মতো সে প্রতিবেশী তার মাকে খবর দিতে গিয়ে দেখতে পায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আর তখনই কোনো রকমের ফোন ট্র্যাক করে সিবিআই অফিসার অনুরাধা জেনে যায় যে তারা কোথায় রয়েছে। সঙ্গে সঙ্গে নিজের টিম নিয়ে 3 জনের উদ্দেশ্যে তারা বেরিয়ে যায়। এমনকি যাওয়ার পথে সেখানকার লোকাল পুলিশকে ফোন করে 3 জনের সমস্ত ডিটেলস দিয়ে দেয়। সকাল হলে সেখানে লোকাল এক দোকানে খাবার খেতে এলে দেখতে পায় তাদের 3 জনের ছবি চেহারাপত্রের বর্ণনা সহ টিভি চ্যানেলে দেখাচ্ছে। তারা বুঝতে পারে চারিদিকেই তাদের খবর ছড়িয়ে পড়েছে, অর্থাৎ এক মুহূর্ত এখানে থাকা তাদের জন্য নিরাপদ নয়। মনিয়ান তখন তাদের 2 জনকে নিয়ে মুথ্থু নামের এক লোকের কাছে নিয়ে যায়। কিছুদিন আগে তার যখন এখানে পোস্টিং ছিল তখন সে মুথ্থুকে অনেক রকমভাবে হেল্প করেছিল। মনিয়ান এখানে মিথ্যে বলে যে সুনিতা আসলে ডিএসপির মেয়ে এবং সে প্রবীণকে ভালোবাসে, কিন্তু বাড়িতে তাদের ভালোবাসার কথা কেউ মেনে না নেওয়ায় সে তার সঙ্গে বাড়ি ছেড়ে বেরিয়ে এসছে। আসলে মনিয়ান ভয় পাচ্ছিল আসল সত্যিটা জানলে যদি তারা এইখানে থাকতে না পারে, কিন্তু মুথ্থু মনিয়ানের উপকার ভুলতে না পারায় কয়েকদিনের জন্য তাদেরকে সেইখানে থাকার অনুমতি দেয়। ওদিকে দলিত সম্প্রদায়ের লোকেরা শহরে রীতিমতো দক্ষযজ্ঞ বাঁধিয়ে ফেলেছে। 3 জনকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তারের উদ্দেশ্যে শহরে জায়গায় জায়গায় ধর্ণা বসেছে। শহরের পরিস্থিতি খুবই উত্তপ্ত। ততক্ষণে অনুরাধা প্রবীণদের লিফট দেওয়া সেই বন্ধুকে ধরে মারধর দেওয়ার পর সে জানায় প্রবীণরা গাড়ি থেকে নেমে যাওয়ার পর থেকেই তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক হয়নি। ওদিকে সিএম ভোটের লোভে পুলিশের উপর চাপ বাড়াতে থাকে। এইবার সিবিআই অফিসার ও লোকাল পুলিশরা মিলে এই 3 জনের বাড়িতে গিয়ে তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। তারা যখন খুশি বাড়িতে এসে তাদের বাড়ির লোকজনদের পুলিশ স্টেশনে এনে আসামিদের মতো ট্রিট করতে থাকে। ওদিকে 3 জনের অবস্থাও কিন্তু উত্তরোত্তর খারাপ হচ্ছিল। মনিয়ান স্ট্রেস রিলিজ করার জন্য প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করতে থাকে। এর মাঝে সুনিতার পিরিয়ড শুরু হলে প্রবীণ কাছের গ্রামে গিয়ে তার জন্য ন্যাপকিনের প্যাকেট কিনে আনে।
মানিয়ান এদিকে পাহাড়ের কোলে একা দাঁড়িয়ে নিজের মেয়ের কথা মনে করছে। পুলিশের চাকরিতে অত্যাধিক কাজের প্রেশার হওয়ায় কখনোই সে নিজের মেয়েকে খুব একটা টাইম দিতে পারেনি। সে নিজের মেয়েকে প্রমিস করেছিল যে কম্পিটিশনে তার সাথে যাবে, আগামীকাল কম্পিটিশন, আর আজ সে এখন অদ্ভুত পরিস্থিতির মধ্যে আটকে পড়ে রয়েছে। মানিয়ান মনে দুঃখে ভীষণ মদ্যপান করছিল। সুনিতা আর প্রবীণ এসে তাকে এরকম মাত্রাহীন মদ্যপানের জন্য শাসন করতে থাকে। সুনিতাকে প্রবীণ জানায় যে কোনো সময় পুলিশ তাদের অ্যারেস্ট করতে পারে, তাই এই সময় অবিবেচকের মতন কাজ না করে মাথা ঠান্ডা রাখতে। মানিয়ান তখন গ্রাম থেকে জোগাড় করা সেদিনের একটা পেপার তাদেরকে দেখালে তারা দুজন দেখে দলিত সম্প্রদায়ের ধর্ণা চলতে থাকায় সেদিনের আয়োজিত কম্পিটিশন ক্যান্সেল হয়ে গেছে। মানিয়ান তখন এই সব কিছুর জন্য নিজেকেই দায়ী করতে থাকে। ওদিকে সিবিআই অফিসাররা খুঁজতে খুঁজতে প্রবীণদের খুব কাছের এরিয়ায় চলে আসে। প্রবীণরা ব্যাপারটা বুঝতে পেরে মুত্তুকে গিয়ে জিজ্ঞেস করে তারা এখান থেকে অন্য গ্রামে চলে যেতে পারবে কিনা। মুত্তু জানায় এইখান থেকে যে কোনো গ্রামে পাড়ি দিতে হলে একটা গভীর জঙ্গল অতিক্রম করতে হবে, কিন্তু মানিয়ানের এমন অবস্থা ছিল না যে কোথাও সে যাওয়া আসা করতে পারবে। এমন সময় সিবিআই লোকেরা কিছু ইনফরমেশন পেয়ে সে গ্রামে উপস্থিত হয়। অনুরাধা বাইনোকুলার দিয়ে দূরে ঘরের দাওয়ায় প্রবীণ ও সুনিতাকে দেখতে পায়। এরপর ফোন করে অনুরাধা তার উপর মহলে খবর দিয়ে বলে তিনজনকে একসাথে দেখতে পেলে তবেই সে তাদের অ্যারেস্ট করবে, নয়তো এখন যদি দুজনকে ধরতে যাওয়া হয় তাহলে 3 নম্বর অপরাধী অ্যালার্ট হয়ে সামনে গভীর জঙ্গলে লুকিয়ে পড়বে, ফলে তাকে খুঁজে বার করা দুঃসাধ্য কাজ হয়ে দাঁড়াবে। অন্যদিকে সিএম পুলিশদের উপরে চাপ বাড়িয়ে চলেছে। সে বারবার পুলিশদের মনে করিয়ে দেয় ইলেকশনের আগেই যদি 3 জনকে খুঁজে বের না করা যায় তাহলে দলিত সম্প্রদায় থেকে কোনো ভোট সিএম আশা করতে পারবে না। সিএম তখন পুলিশদের বুদ্ধি দেয় যদি তাদেরকে এখন অ্যারেস্ট না করা যায় তাহলে যেন 3টে নকল লোককে অপরাধী বানিয়ে মিডিয়ার সামনে প্রচার করা হয়। পুলিশ তখন অন্য কোনো উপায় খুঁজে না পেয়ে সিএম এর কথা মতোই কাজ করে। ততক্ষণে প্রবীণ সিবিআই লোকদেরকে দেখতে পেয়ে সুনিতাকে এই বিষয়ে সতর্ক করে দেয়। তারা দুজন জঙ্গলের দিকে দৌড় লাগানোর আগে মানিয়ান যেখানে বসেছিল সেখানে গিয়ে তাকে খুঁজতে থাকে এবং এখানে দেখা যায় সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারায় মনের যন্ত্রণায় মানিয়ান গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। প্রবীণ ও সুনিতা এইভাবে তাদের এক সঙ্গীকে অকালে চলে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ে। প্রবীণ ওর পা ধরে বুক ফাটা আর্তনাদ করতে থাকে। অল্পক্ষণের মধ্যে সেখানে অনুরাধা এসে সুনিতা ও প্রবীণকে অ্যারেস্ট করে। তারা মানিয়ানের দেহটা সেখান থেকে নামিয়ে স্ট্রেচারে নিয়ে যায়, কিন্তু এখানে প্রবীণ অ্যারেস্ট হওয়ার আগে সিবিআই চোখ এড়িয়ে মানিয়ানের ফোনটা নিজের কাছে লুকিয়ে রাখে। সে ভাবছিল নিশ্চয়ই মানিয়ান ফোনে কোনো কথা রেকর্ড করে গেছে। অনুরাধা উপরতলায় ফোন করে মানিয়ানের আত্মহত্যার খবর জানায় ও বাকি দুজনকে গ্রেপ্তার করেছে এই কথাটাও বলে। সিএমকে এখানে সমস্ত কথা জানানো হলে সে নিজের উপর থেকে সব দায়ভার ঝেড়ে ওই অফিসারদের দিয়ে দেয় এবং সেই অফিসার আবার নিজের বোঝা হালকা করতে অনুরাধার কাঁধে সমস্ত দায়ভার চাপিয়ে দেয়। আসলে পুলিশ মিডিয়ায় কিছুক্ষণ আগে 3 জন নকল দোষীকে জীবিত দেখিয়েছে, সেখানে মাত্র কিছু সময়ের ব্যবধানে একজন আত্মহনন করেছে এই কথাটা তারা বলতে পারছে না, কারণ এতে তারা সব দিক থেকে ফেঁসে যাবে। অনুরাধার টিম প্রবীণ ও সুনিতাকে মানিয়ানের বডির সাথে পুলিশ স্টেশনে ফেরত নিয়ে আসে। এখানে প্রবীণ একবার মানিয়ানের ফোনটা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে ধরা পড়ে যায় এবং মানিয়ানের ফোনটা অনুরাধার হাতে আসে। এখানে অনুরাধা দেখে মৃত্যুর আগে মানিয়া নিজের জবানবন্দি ভিডিও রেকর্ডিং করেছে, যেখানে সে বলছিল সে এবং তার 2 সঙ্গী নির্দোষ। সেই রাতে যা ঘটেছে তা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল এবং সেদিন গাড়ি তারা 3 জন নয় বরং তার ভাগ্নে রাহুল চালাচ্ছিল। মৃত্যুর আগে মানিয়ান কোর্টকে আবেদন করে বলে তারা যেন এই বিষয়টা নিয়ে ন্যায্যভাবে বিচার করে। অনুরাধা ভিডিওটা দেখে সেটা তার সিনিয়রকে ফরওয়ার্ড করে। তারা এটা দেখে সব কিছুই বুঝতে পারে, কিন্তু সিএম এর বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা তাদের কারোর কাছেই নেই, তাই মুখ বুজে থাকাটাই স্বাভাবিক। একসময় সুনিতা ও প্রবীণকে পাশাপাশি একটা ঘরে বসিয়ে এক সিনিয়র অফিসার তাদের একটা কাগজে সই করতে বলে। অফিসার তাদেরকে জানায় এই কাগজে লেখা আছে মানিয়ান এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। অ্যাক্সিডেন্ট হওয়ার পর কিছু সময় পালিয়ে থাকলেও ফ্রাস্ট্রেশনের জ্বালায় সে নিজেকে শেষ করে দিয়েছে। এই কাগজে যদি তারা সই করে তাহলে অফিসিয়ালি সমস্ত দায় মৃত মানিয়ানের উপর বর্তাবে, কিন্তু সুনিতা আর প্রবীণ সই করতে মানা করে দেয়। মৃত মানুষটা নির্দোষ হওয়া সত্ত্বেও খুনির তকমা পাবে, এই পাপ কাজ তারা করতে পারবে না। তাছাড়া মানিয়ানের মেয়ে সারা জীবন তার বাবাকে খুনি হিসেবেই জানবে। তখন সেই অফিসার তাদের একটা ভিডিও দেখায় যেখানে রাহুলকে গ্রেফতার করে তার জবানবন্দি নেওয়া হয়েছে।
সে জানায় যে ওই রাতে জয়ন্তকে সামনে থেকে বাইকে করে আসতে দেখে প্রবীণ স্টিয়ারিং ইচ্ছে করে জয়ন্তর গাড়ির দিকে ঘুরিয়ে দিলে জয়ন্ত অ্যাক্সিডেন্ট করে সেখানেই মারা যায়, যা ছিল পুরোপুরিভাবে মিথ্যে। কিন্তু সিএম এর বিরুদ্ধে কেউ কথা বলবে না বলে 3 জন নির্দোষ মানুষকে আজ বলি হতে হচ্ছে। কিছু সময় পর পুলিশের বাকি লোকজন মানিয়ানের বডি এনে সেই রুমে ঝুলিয়ে দেয়। সেখান থেকে কিছু এভিডেন্স কালেক্ট করে পুলিশ আবার প্রেস কনফারেন্স ডাকে ও সেখানে প্রচার করে 3 জনকে জীবিত ধরার পরেও একজন পুলিশ কাস্টাডিতে আত্মহনন করেছে। এসব দেখে সুনিতা ও প্রবীণ বাকরুদ্ধ হয়ে যায়। পরের দিন তাদেরকে কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য রওনা দিল। এদিকে ইলেকশনও চলছে। প্রবীণ ও সুনিতা নিজের নিয়তিকে মেনে নিয়েছে। তারা সৎ ও অসতের লড়াইয়ে হেরে গেলেও অসৎ শক্তির কাছে মাথা নোয়ায়নি। তারা বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেই আজ প্রিজন ভ্যানে বসে। আর এই ঘটনার সাথে মুভি এখানে শেষ হয়। মুভির এন্ডিংয়ে সুনিতার প্রবীণ ন্যায় বিচার পেল কিনা তা আমাদের দেখানো হয়নি। আসলে আমাদের দেশে বিচার ব্যবস্থায় সুবিচার পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। আজকাল প্রায় সব জায়গাতে দুর্নীতির জয় হয় ও সততা পড়ে মার খায়। কিছু পরিমাণ খারাপ লোকের জন্য ভালো মানুষরা নিজেদের ভাগ্যের বিচার চাইতেও ভয় পায়, কিন্তু দুর্নীতিগ্রস্ত লোকেদের জন্য সৎ মানুষের সুবিচার পাওয়ার আশা প্রায় কমে আসছে। তবু এটুকু আশা করা যায়, আগামী দিনে বিচার ব্যবস্থা আরও দৃঢ় ও উন্নয়নমূলক হয়ে উঠবে।